আসসালামু আলাইকুম। আশা বন্ধুরা, আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু সৃজনশীল সমাধান দেখব। আসলে এটাকে সৃজনশীল বললে ভুল হবে, গাণিতিক কিছু সমাধান দেখব। কারণ একটা সৃজনশীলে গ আর ঘ এই দুইটাতে গাণিতিক সমস্যা থাকে। ক এবং খতে দেখা যাচ্ছে কতে জ্ঞানমূলক এবং খতে অনুধাবনমূলক। তো এই ক এবং খতে 3 মার্ক থাকে, কতে 1, খতে 2, 3 মার্ক, আর বাকি 7 মার্ক থাকে গ এবং ঘতে গাণিতিক সমস্যাতে। তো আমরা সেই গাণিতিক সমস্যাগুলো আজকে সমাধান করব। প্রথম যেটি, 54 কিলোমিটার বেগে একটি গাড়ির চালক 46 মিটার সামনে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে গাড়িটি পথচারীর ঠিক 1 মিটার সামনে এসে থেমে গেল। ব্রেক চাপার পর থেকে গাড়িটি থামতে প্রয়োজনীয় সময় কত সেটা বের করতে হবে। আর গাড়িটির বেগ কত হলে তা পথচারী ঠিক সামনে গিয়ে থামবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গ এবং ঘ করার জন্য দেখো আমরা আগে গতে যাব। আমাদেরকে বের করে নিতে হবে কোন কোন বিষয়গুলো আছে, তাই না? তাহলে দেখো 54 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে 1 ঘন্টায় 54 কিলোমিটার যাবে। এই বেগটা হচ্ছে আদি বেগ। একটি গাড়ির চালক 46 মিটার সামনে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন, তাহলে এটি হবে গাড়ি থেকে পথচারীর দূরত্ব। এবং গাড়িটি পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল, তার মানে 46 মিটার থেকে একবার দিলেই তার হবে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব। যেহেতু গাড়িটা থেমে গেছে, তাহলে তার শেষ বেগ কত হবে? 0। ওকে, তাহলে আমরা গ নম্বর সমাধানে যাচ্ছি। দেখো গ নম্বর সমাধানের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো আছে আমরা সেগুলো লিখে ফেললাম। হ্যাঁ, যেমন আদি বেগ আছে 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 54 কিলোমিটার পার আওয়ারকে কি করতে হবে? মিটার পার সেকেন্ড করতে হবে। যেহেতু কিলোমিটার আছে, তাহলে 54 সাথে প্রথমত কি করব? 1000 গুণ দিব, দিয়ে মিটার করব। আর পার আওয়ার যেহেতু ইনভার্স আকারে, তাহলে 60 গুণন 60। ওকে, মিটার পার সেকেন্ড। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 15 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ এটা হচ্ছে ভি, শেষ বেগ হচ্ছে কত? 0 মিটার পার সেকেন্ড। ওকে, আর অতিক্রান্ত দূরত্ব যদি আমরা দেখি, দেখো 46 থেকে 1 মিটার বাদ যাবে, তাহলে কত পাবো? 45 মিটার। দরকার কি? টাইম, কত সময়, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা জানি, তাহলে আমাদের ফর্মুলাটা কি লিখতে পারবো আমরা? দেখো ইউ আছে, ভি এস টি। তাহলে গতির সমীকরণ কোনটা হবে? এখানে হবে এস সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ওকে, তাহলে এখন এই ক্ষেত্রে আমরা কি করব? ভ্যালু বসাই দেবো, তাই না? আমরা এস এর মান কত, ইউ এর মান, ভির মান, টুর মান বসাই দিয়ে টির মানটা বের করব। তো এস কত? 45, ইউ 15, ভি 0 আর 2 ইন্টু টি। তাহলে দেখো আর গুণ করো, 45 আর 2 গুণ করলে 90, 15 প্লাস 0 তার মানে 15ই হবে টি। তাহলে দেখো এখন 90 সমান 15 টি, তাহলে টি সমান দরকার, তাহলে 90 ভাগ 15। তাহলে বন্ধুরা আমরা কত পাইলাম? দেখো তো এখানে 6 সেকেন্ড। ওকে, তাহলে দেখলাম কি আমরা, যে ব্রেক চাপার পর গাড়ি থামতে প্রয়োজনীয় সময় কত? 6 সেকেন্ড। তাহলে আমাদের কি হলো? গ নম্বরটা হয়ে গেল। এখন গ নম্বরের উত্তর কত পাইলাম? 6 সেকেন্ড। আচ্ছা, ঘ নম্বর দেখো, গাড়িটির বেগ কত হলে তা পথচারীর ঠিক সামনে গিয়ে থামবে, গাণিতিক বিশ্লেষণ করো। তার মানে গাড়ির বেগ দরকার আদি বেগ। ধরো এখন হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। এখন কত হলে? ধরো 54 কিলোমিটার পার আওয়ার করে আমাদের আসছে 15 মিটার পার সেকেন্ড। তো এটা 15 মিটার পার সেকেন্ড না হলেও হয়তো বেশি হতে পারে। ঠিক সামনে গিয়ে দাঁড়াবে, তার মানে 46 মিটার দূরত্ব অতিক্রম করবে একদম সামনে। ঘ নম্বর সমাধানে দেখো কোন কোন বিষয়গুলো আমাদের লাগবে। তাহলে ঘ নম্বরের ক্ষেত্রে আদি বেগ সেম থাকবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে
আমি লিখি আদি বেগ ইউ সমান সমান 15 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব 45 মিটার। ওকে, আচ্ছা তাহলে দরকার কি আমার এ। আসলে যখন এই বেগ থেকে শূন্য বেগে চলে গেল তখন ত্বরণ কত ছিল? আচ্ছা, যখন বেগ কমতে থাকবে তখন কি হবে? মন্দন। মন্দন কি? ঋণাত্মক ত্বরণ। তাহলে এখন আসলে আমরা কি কি জানি সেটা লিখি। ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি এখানে 0, 0 উপর স্কোয়ার, দ্যাট ইজ যা আছে তাই, 15 2a, আর এস এর মান হচ্ছে 45। তাহলে দেখো তো 0 2 2 5 90a, তাহলে 90a মাইনাস 225, এটাকে আমি বার করে দিলাম। হ্যাঁ, এ সমান কত দেখো তো, 225 কে আমি 90 দিয়ে ভাগ দিই। ওকে, তাহলে আসলে কত? মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আমরা মন্দন পাইলাম। তো প্রশ্নে বলা হয়েছিল গাড়িটি লোকটির একদম সামনে গিয়ে দাঁড়াবে, তার মানে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 46 মিটার। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, যেহেতু গাড়িটি লোকটির বা পথচারী বলা ছিল, ঠিক সামনে গিয়ে দাঁড়াবে। ওকে, তাহলে যদি সামনে গিয়ে দাঁড়ায় তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 46 মিটার। তাহলে আমরা লিখব অতিক্রান্ত দূরত্ব s, যেহেতু একটা s আছে তো এটাকে আমরা s ড্যাশ বললাম, 46 মিটার। ওকে, তাহলে এখন আমাদের হতে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a s ড্যাশ, তাহলে এখন ছিল তাই u1 স্কোয়ার বলি। ওকে, আচ্ছা এরপরে ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো কত পাচ্ছি। তাহলে আমরা পাইলাম এখানে 0 u1 স্কোয়ার মাইনাস 230। তাহলে দেখো এই মাইনাস মান আছে, এবারে এটাকে প্লাস করলাম, u1 স্কোয়ার 230। দেখো যেহেতু স্কোয়ার আছে তাই আমি কি করলাম? বর্গমূল করে নিব। তাহলে এইখানে ভ্যালু কত পাবো? 15.166 মিটার পার সেকেন্ড। হয়তো বন্ধুরা দেখবে এই হিসাবে দশমিকের পরে হয়তো একটু কম বেশি আসতে পারে, তোমরা এটা একটু ক্যালকুলেটর দিয়ে ঠিক করে নেবে। তাহলে দেখা গেল কত? গাড়িটির বেগ যদি 15.166 মিটার পার সেকেন্ড হয় তাহলে পথচারী ঠিক সামনে গিয়ে দাঁড়াবে। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে অঙ্কটি যখন করবে তোমাদের কাছে বলা থাকবে অঙ্কটি শুরু থেকে শেষ পর্যন্ত বারবার দেখবে যে আসলে অঙ্কটি আমরা কিভাবে সমাধান করলাম। হ্যাঁ, তো তোমাদের কাছে বলা থাকবে যেমন এখানে এই নোটেশনগুলো লিখবে, যেমন ইউ কি আদি বেগ, এখানে তোমরা আদি বেগ লিখবে। আমি হয়তো শর্টকাট করেছি, এটা ভি শেষ বেগ, এস অতিক্রান্ত দূরত্ব, টি সময়। হ্যাঁ, এগুলো তোমরা একটু লিখে নেবে। 2 নম্বর সৃজনশীলটি দেখো। 2 নম্বর সৃজনশীলে বলা হয়েছে কোনো যন্ত্র স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। পরবর্তী 10 মিটার পথ অতিক্রম করতে যন্ত্রটি কত সময় লাগবে গাণিতিক বিশ্লেষণ করো। মেবি এখানে 10 মিটার না, এখানে 30 মিটার হবে। তো দেখো আমরা একটু দেখি, এখানে 30 মিটার হবে, 10 মিটার, এখানে 30 মিটার। ওকে, আচ্ছা গ নম্বর সমাধানটাতে আমরা যাব। গতে যা যা দেওয়া আছে আমাদের সেটা লিখে নিতে হবে, তাই না? তাহলে যেহেতু যন্ত্রটা স্থির অবস্থান থেকে যাচ্ছে, তাহলে স্থির অবস্থান থেকে গেলে তার আদি বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। আর সুষম ত্বরণে 5 সেকেন্ডে, তাহলে সময়কে আমরা দিব 5 সেকেন্ড। ওকে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 50 মিটার। আচ্ছা, তাহলে এইটুকু দিয়ে দেখো আমরা এখন কি বের করব। দেখো যখন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে আসলে বস্তুর ত্বরণ কত, তাই না? তাহলে আমরা এখন
ত্বরণটাকে সার্চ করব। তাহলে দেখো এস ইউটি হাফ এ টি স্কোয়ার। আচ্ছা এস যেহেতু স্থির অবস্থান থেকে ইউ এর মান 0, 0-এর সাথে কোনো কিছু গুণ করলে 0, তাহলে ওটা বাদ টি স্কোয়ার। যেহেতু আমার টির ভ্যালু আছে, এস এর ভ্যালু আছে, এর মান দরকার, 2 সাথে এস গুণ করো, 2s এ টি স্কোয়ার। দেখো তাহলে এ সমান সমান কত, 2s বাই টি স্কোয়ার। এখন আমরা ভ্যালু বসাই দেব। 2s এর মান কত, s এর মান হচ্ছে 50 আর টির মান হচ্ছে 5 এর উপর আবার কি স্কোয়ার। ওকে, তাহলে দেখো উপরে হলো 100, নিচে হলো 25, তাহলে কত হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ কত পাইলাম, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 15 সেকেন্ডে বেগ কত, তাহলে আমরা লিখবো অতএব 50 সেকেন্ড পর বেগ। তাহলে বেগ যদি ভি হয় তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি, ইউ এর মান 0। ওকে, তাহলে 0 বসালাম না, এর মান কত 4 ইন্টু টির মান কত হবে এখন এক্ষেত্রে, যেহেতু টি আরেকটা আছে তাহলে এটাকে আমরা টি1 দিলাম, তাহলে হবে এখানে 15 4 15 60 মিটার পার সেকেন্ড। ওকে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। আর এই ক্ষেত্রে তোমরা ইউ টি এস কি নাম দিয়ে দিবে। এরপরে দেখো পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে যন্ত্রটির কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে পরবর্তী 30 মিটার, আমরা যদি একটু ঘ নম্বর সমাধানের দিকে দেখি, দেখো তো বস্তুটা এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল 50 মিটার। ওকে, টোটাল দূরত্ব কত 50 মিটার। আবার এখান থেকে সে আবার পরবর্তী 30 মিটার পথ যাবে। তাহলে দেখো তো এই 50 মিটার পথ যেতে তাতে সময় লেগেছিল কত সেকেন্ড, 5 সেকেন্ড, কিন্তু এই 30 মিটার জানি না। তাই প্রশ্নে বলা হয়েছে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে যন্ত্রটির কত সময় লাগবে। তাহলে এই সময়টাকে আমি টি1 বললাম, এই টি1 সমান সমান ওয়াট সেটা বের করতে হবে। তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, বস্তুটা যখন এইখান থেকে যাত্রা শুরু করেছিল তার আদি বেগ 0 ছিল, যখন বস্তুটা এইখানে আসছে তখন তার শেষ বেগ সমান সমান কত সেটা আমাদের জানা দরকার। তাহলে দেখতে হবে বস্তুটা 5 সেকেন্ডে যখন 50 মিটার দূরত্ব অতিক্রম করলো তখন বস্তুটার শেষ বেগ কত ছিল, তাই না? তাহলে 5 সেকেন্ডে অতিক্রম যখন করছে তখন বস্তুটার শেষ বেগ কত ছিল সেটা আমাকে ভি সমান সমান ইউ প্লাস এটি। দেখো ইউ 0 এর মান তো আমরা পাইলাম 4 আর টির মান হচ্ছে 5, তাহলে আমরা কত দেখলাম 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো বস্তুটা যখন এই জায়গায় আসছে তখন তার বেগ কত হয়েছে 20 মিটার পার সেকেন্ড। এখন বলো তো এই 20 মিটার পার সেকেন্ড বেগ এইখান থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে পরবর্তী 30 মিটার, এই যে পরবর্তী 30 মিটার সে কি করবে, যাত্রা করবে। তাহলে এই বেগটা কোন ধরনের বেগ হবে, এই বেগটা এখন আদি বেগ হবে, তাই না? তাহলে পরবর্তী 30 মিটার পথ সে এই আদি বেগ নিয়ে যেতে থাকবে। 20 মিটার পার সেকেন্ড বেগটা তখন কি হবে, বস্তুটার আদি বেগ। আর অতিক্রান্ত দূরত্ব কত 30, অতিক্রান্ত দূরত্ব কত 30। এবার আসো বস্তুটা যেহেতু শেষে যে থেমে যাবে তাহলে তার বেগ কত হবে, শেষ বেগ 0। ওকে, তো এই একটা ভি তো আছেই এখানে আমাদের, তাই এই ভিটাকে আমরা v1 বলবো। ওকে, তাহলে এখন আসো পরবর্তী 30 মিটার যেতে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে প্রয়োজনীয় সময়, এটাকে আমরা t1 সেকেন্ড বলবো। ওকে, তাহলে দেখো তো s, তাহলে আমরা কি কি পাচ্ছি, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো তো সবগুলোর ক্ষেত্রে s কে আমরা s1 বলবো, t1 এ তো আমাদের 4 মিটার পার সেকেন্ডই থাকবে, এইটাকে t1 বলবো। ক্লিয়ার? এগুলো নতুন জিনিস, যেহেতু একই অঙ্কে একটা জিনিস ডাবল ব্যবহার করা যাবে না। s কত 30। এই ক্ষেত্রে দেখো ইউ কত হবে,
এখানে ইউ কে আমরা u1 বলবো, কারণ ইউ তখন কত হবে, এই যে 20 মিটার পার সেকেন্ড বেগটা না, এই বেগটা আদি বেগ হবে। তাহলে 20t1 প্লাস হাফ 4t1 স্কোয়ার। তাহলে এখানে আসছে 30, এখানে 20t1, 2 দিয়ে 4 কে কাটলে হবে 2t1 স্কোয়ার। দেখো তো আমি যদি উভয় দিকে 2 আমার মনে হয় কমন নেওয়া যাবে, 2 যদি আমি কমন নেই, এখানে 10t1 আর এখানে থাকবে t1 স্কোয়ার। তাহলে 2 দিয়ে 30 কে ভাগ করো, তাহলে কত হবে 15। ওকে, এবার 10t1 প্লাস t1 স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করবে, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিভাবে করব। হ্যাঁ, দেখো একটু, এইটাকে আমরা যদি এইখানে করি, তাহলে এই মানটাকে পক্ষান্তর করি, t1 স্কোয়ার প্লাস 10t1 মাইনাস 15। ওটাকে কিভাবে করব দেখবে, আমরা উচ্চতর গণিতে দ্বিঘাত সমীকরণের সাহায্যে যেভাবে করেছিলাম সেভাবে। সূত্রটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 হলে এই ক্ষেত্রে x সমান কি মাইনাস b প্লাস আর মাইনাস b স্কোয়ার 4ac রুট ওভার বাই 2a। ওকে, এই ফর্মুলাটা দিয়ে আমাদেরকে করতে হবে। তাই এই ক্ষেত্রে x কি t1 মাইনাস b, b বলতে কত 10, প্লাস মাইনাস b স্কোয়ার বলতে 10 এর উপর স্কোয়ার, তার মানে কত 100, মাইনাস 4 এর মান কত 1, এই যে t1 এর সাথে 1, 4ac, c মানে কত মাইনাস 15, 2a, a মানে 1। তাহলে দেখো এখানে পাইলাম মাইনাস 10 প্লাস মাইনাস, এইখানে হচ্ছে 100, 4 15 60 মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে নিচে 2 মাইনাস 10 প্লাস মাইনাস 160, ওকে নিচে 2। তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন মাইনাস 10 প্লাস মাইনাস 4 4 এর উপর স্কয়ার করলে 16, 16 আর 10 রুট ওভার 10। ওকে, আর নিচে 2। তাহলে দেখো আমরা যদি আবার 2 দিয়ে ভাগ দেই তাহলে কত পাচ্ছি, 2 দিয়ে যদি ভাগ দেই, 2 দিয়ে এটাকে ভাগ দাও মাইনাস 5, 2 দিয়ে এটাকে ভাগ দাও 2 রুট ওভার 10। এখন দেখো যেহেতু সময় তো ঋণাত্মক হয় না, তাহলে কি হবে, ধনাত্মক মানটা নিতে হবে। সময় কি হয় না, ঋণাত্মক হয় না, তাই ধনাত্মক মান নিতে হবে। ওকে, তাই t1 সমান কত হবে মাইনাস 5 প্লাস 2 রুট ওভার 10। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে মান পাবো 1.32 সেকেন্ড। এইটাই হচ্ছে অ্যান্সার। বন্ধুরা তোমরা যখন অঙ্কগুলো দেখবে এবং ক্যালকুলেশনটা সুন্দরভাবে ক্যালকুলেটর দিয়ে তোমরা আবার ট্রাই করে দেখবে, তবে আমি নিয়মগুলো ঠিক করে যাচ্ছি, তোমরা ক্যালকুলেশনটা দেখবে। হ্যাঁ, তাহলে কি করবে, 2 নম্বর অঙ্কটিও তোমরা আবার দেখবে যে আসলে কিভাবে আমরা অঙ্কটা করলাম। তো তোমরা ক খ গুলো নিয়ে চিন্তা করো না, এগুলো নিয়ে আমি আবার তোমাদের সামনে আসব। কতে থাকবে 1 মার্ক এবং খতে 2 মার্ক, তার গ এবং ঘতে দেখা যায় 3 মার্ক এবং 4 মার্ক। তো এখানে অনেক বড় একটা মার্ক এখানে থেকে থাকে, তাই আমি তোমাদের এই অঙ্কগুলোই আগে সমাধানে আসছি। তো তোমাদের যেহেতু সময় খুবই কম, দেখা যাচ্ছে স্কুলে তোমরা ক্লাস করতে পারছো না, তো সৃজনশীলগুলো নিয়ে একটু আগায় থাকলে মনে হয় অনেক ভালো হয়। আমরা আরেকটা সৃজনশীল দেখো, সৃজনশীল 3 নম্বর সৃজনশীলটা বলা হয়েছে যে 120 মিটার উঁচুতে 120 মিটার উঁচুতে আমকে লক্ষ্য করে সোজা উপরের দিকে 50 মিটার পার সেকেন্ড বেগে ঢিল ছোড়া, কিন্তু ঢিল ছোড়ার মুহূর্তেই আমটি বোটা থেকে খসে পড়তে শুরু করল। কখন আম ও ঢিল ভূমি থেকে সমদূরবর্তী হবে? মানে আম দেখো এইখানে আম আছে, আর নিচ থেকে দেখো আম যেখানে আছে সেইখান থেকে এই নিচের দূরত্ব হচ্ছে 120 মিটার। ওকে, একটা ঢিলকে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতেই আমটা ওখান থেকে
পড়ে গেল। ওকে, তাহলে দেখো আম পড়বে, ঢিল উপরে উঠবে। কখন আম ও ঢিল ভূমি থেকে সমান দূরে অবস্থান করবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে আমের ক্ষেত্রে, আরেকটা কার। দেখো মনে করলাম যে এইচ উচ্চতায় আম এবং ঢিল ভূমি থেকে সমুদ্রবর্তী হবে। তাই আমি এখানে লিখি, মনে করি এইচ উচ্চতায় আম ও ঢিল ভূমি হতে সমদূরবর্তী হবে। ওকে, তাহলে দেখো সমদূরবর্তী হবে। তাহলে বিষয়টা কি রকম, এই যেখানে এইভাবে এইখান থেকে এই পর্যন্ত ধরো এই অবস্থানে আছে আম, আর বি বিন্দুতে এইখান থেকে এই পর্যন্ত 8 মিটার ধরলাম। ওকে, আর এখানে সি। তাহলে খেয়াল করো এসি টোটাল দূরত্ব হচ্ছে এ থেকে সি এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে 120 মিটার। তাহলে বলো তো এবি কত হবে? 120 থেকে এইচ বাদ দিতে হবে, এটা হবে এবি। ওকে, তাহলে আমি ধরলাম এই যে বি বিন্দুতে 8 মিটার উচ্চতায় আম এবং ঢিল সমদূরবর্তী হবে। এখন দেখো তো আম যেহেতু এ বিন্দুতে স্থির আছে, উপর থেকে নিচে পড়বে, তাই না? উপর থেকে নিচে পড়বে। তাহলে দেখো আমের ক্ষেত্রে দেখো, তাহলে আমরা লিখি আমের ক্ষেত্রে। তা আমরা এই আমের ক্ষেত্রে আগে বের করি। তাহলে আমের ক্ষেত্রে দেখো এবি সমান, এবি বলতে কি এইটুকু তার উচ্চতা। ওকে, ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, যেহেতু এগুলো অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে, তাই না? উপর থেকে নিচে পড়ছে অভিকর্ষ ত্বরণের দিকে, তাই প্লাস। তাহলে দেখো তো এবিটা কত হবে? এবি হচ্ছে 120 মাইনাস এইচ, আর ইউ কত? যেহেতু আমটা স্থির অবস্থানে আছে, ইউ হবে 0, 0 সাথে টি গুণ করার কারণে সেটা আছে, আমি লিখি প্লাস হাফ। জির মান কত? যেহেতু উপর থেকে নিচে পড়বে টি 9.8, আর টি এখানে তো আছে। তাহলে দেখো 120 মাইনাস এইচ, এটা হবে 0, আর এখানে হবে 4.9 টি স্কয়ার। ওকে, তাহলে দেখো তো 4.9 টি স্কয়ারকে আমি এদিক পার করে দেই, 120 মাইনাস 4.9 টি স্কয়ার সমান এইচ। এটাকে আমি 1 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন বের করব ঢিলের ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো ঢিলের ক্ষেত্রেটা কি হচ্ছে। ঢিলের ক্ষেত্রে দেখো, ঢিলের ক্ষেত্রে ওকে, তাহলে ঢিল দেখো তো নিচ থেকে কি করব, আমরা উপরের দিকে নিক্ষেপ করব, তাই না? ঢিলটা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করব। আচ্ছা, ঢিলটাকে যখন নিক্ষেপ করলাম তখন ঢিলের আদিবেগ ছিল 50 মিটার পার সেকেন্ড। বলা ছিল যে 50 মিটার পার সেকেন্ড বেগে একটা ঢিলকে নিক্ষেপ করা হলো 120 মিটার উঁচুতে, তাই না? তাহলে ঢিলের ক্ষেত্রে আমরা লিখি, তাহলে এই ক্ষেত্রে ঢিলের ক্ষেত্রে কত? এইটুকু বিসি, এই দূরত্ব এইটুকু। ওকে, তাহলে লিখব বিসি ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে ঢিলের ক্ষেত্রে ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। দেখো তো এই ক্ষেত্রে আর প্লাস হবে না। কেন হবে না প্লাস? কারণ যেহেতু ঢিল উপরে নিক্ষেপ করা হয়েছে, অভিকর্ষ ত্বরণ জি এর বিরুদ্ধে উপরের দিকে গেছে, তাই মাইনাস হবে। আর ঢিলের ক্ষেত্রে তাই ইউ, ঢিলকে আমরা ডি দিয়ে বলতে পারি, তো এখানে ইউ ডি লিখলেও পারি। আর যেহেতু উপরে আমের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ইউ এমও লিখতে পারি, তাতেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমের ক্ষেত্রে ঢিলের ক্ষেত্রে এটাকে ইউ ম্যাঙ্গো, আর ঢিলের ক্ষেত্রে আমরা ডিও ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে দেখো কত মিটার? এইচ। ইউ কত? 50 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইখানে বলছে টি হাফ, জির মান 9.8 টি স্কয়ার। ওকে, তো দেখো এইখানে
এইচ এর মান যদি আমি এই যে এইখান থেকে মানটা বসায় দিই তাহলে কত হচ্ছে দেখো 120 মাইনাস 4.9t স্কয়ার, আর এখানে পাচ্ছি 50t মাইনাস এটাকে কাটলে হবে 4.9t স্কয়ার। তাহলে দেখো তো বন্ধুরা এই উভয় দিক থেকে 4.9t স্কয়ার কেটে গেল, থাকলে 120 আর এখানে 50t। তাহলে t সমান সমান কি হচ্ছে 120/50। তাহলে ভাগ করে দিব 120 কে 50 দিয়ে ভাগ করে দিয়ে যে রেজাল্ট আসবে সেটা, রেজাল্ট কত আসলো 2.4 সেকেন্ড। তাহলে দেখা গেল যে এই উচ্চতায় 2.4 সেকেন্ড পর আম এবং ঢিল ভূমি থেকে সমদূরবর্তী হবে। আচ্ছা, এরপরে ঘ নম্বরে বলেছে দেখো আমটি মাটিতে পড়ার কত সময় পর, আমটি মাটিতে পড়ার কত সময় পর ঢিলটি মাটিতে পড়বে। আচ্ছা দেখো তো আম এইখানে আছে, আমটি ঠাস করে মাটিতে পড়বে, তাহলে এর সময় তার দূরত্ব কত মিটার হবে 120 মিটার। তার মানে যখন সে মাটিতে আমটা পড়বে তখন 120 মিটার দূরত্বই অতিক্রম করবে। বা ঢিলের ক্ষেত্রেও কি হবে, ঢিলের ক্ষেত্রেও তাই হবে, তাই না? ঢিল কি হবে এখান থেকে উপরে যাবে, আবার এখানে থামবে, আবার এখানে ফেরত আসবে, তাই না? এটা হলো ঢিল, যাবে আবার আসবে। ওকে, তাহলে আমরা এখন দেখি আমটি মাটিতে পড়ার কত সময় পর ঢিলটি মাটিতে পড়বে। তাহলে ওকে, আমরা লিখি আমের ক্ষেত্রে HM দিলাম, UMT ম্যাঙ্গো, হ্যাঁ, GT স্কয়ার। তাহলে এখন দেখি এই আম তো সরাসরি 120 মিটার দূরত্ব অতিক্রম করবে, আম স্থির অবস্থান থেকে আসবে 0, তাহলে এটা টোটালি 0, হাফ 9.8t স্কয়ার। তাহলে এখানে দেখো 120 আর এটা কাটলে 4.9t স্কয়ার। তাহলে দেখো 120 কে 4.9 দিয়ে ভাগ দিব আমি t স্কয়ার, তাহলে এই ক্ষেত্রে t সমান সমান কত পাবো, t স্কয়ার সমান সমান কত পাবো দেখো 120 কে 4.9 দ্বারা ভাগ দাও, এইটার মান আসবে হচ্ছে আচ্ছা এখন ক্যালকুলেশন না করে একবারে রুট করে দিলাম। হ্যাঁ, কেন রুট করে দিলাম, স্কয়ারটা কি হবে, এই যে স্কয়ার যেটা ছিল সেটাকে আমি রুট করে দিলাম, দিয়ে এখন এটার ক্যালকুলেশনটা সরাসরি লিখব, মান আসবে হচ্ছে ক্যালকুলেটরে 4.95 সেকেন্ড। বন্ধুরা আমি এটা ক্যালকুলেশন করে রেখেছি, তোমরা এটাকে আবার একটু ক্যালকুলেশন করে দেখবে ঠিক আছে কিনা। তাহলে আম দেখলাম কি 120 মিটার পথ সে কি করবে, উচ্চতা 4.95 সেকেন্ড পর মাটিতে পড়ে যাবে। এখন আসলে আমরা ঢিলের ক্ষেত্রটা দেখি, ঢিলের ক্ষেত্রে ওকে, ঢিলের ক্ষেত্রে আচ্ছা ঢিল কি হবে, একবার মাটিতে উপরে যাবে আবার নিচে আসবে। তাহলে আমরা ঢিলের ক্ষেত্রে দেখি, ঢিল তো কি হবে VU মাইনাস GT, যেহেতু জি এর বিরুদ্ধে যাচ্ছে তাই মাইনাস, আর ঢিলকে DD, তাহলে আমাদের সুবিধা হচ্ছে। দেখো তো ঢিলটা যখন এইখান থেকে যাচ্ছে এই পর্যন্ত যায়, থেমে যাবে, এখানে থেমে আবার আসবে, তাহলে DU এর আদিবেগ ছিল 50, ঢিলের V এখানে থেমে গেল 0, আবার নিচে আসবে, তাই না? তো এই ক্ষেত্রে শেষ বেগ 0, U কত 50 আর 4.9t, তাহলে ঢিলের ক্ষেত্রে টিটাকে আমি T ড্যাশ বলি। হ্যাঁ, আচ্ছা একই অঙ্কে দুটো টি তো ইউজ করা যাবে না, যেন এটাকে আলাদা করে দিলাম। তাহলে এখানে 9.8t ড্যাশ আর এখানে হচ্ছে 50, তাহলে এখানে দেখো তো t ড্যাশ 50/9.8, এটাকে যদি আমরা ভাগ দেই মান আসবে কত, 50 কে যদি 9.8 দ্বারা ভাগ দাও 5.102 সেকেন্ড। আচ্ছা দেখো তো ঢিল এই যে 5.1 এইখান থেকে এই পর্যন্ত ঢিল গেল কত সময় লাগছে 5.102, এই যত সময় উঠবে এই ঢিলটা আবার কি করবে, ঠিক তত সময় নামবে না, এইখান থেকে আবার নামতে কি ঠিক ওই সময়টাই লাগবে। তাহলে আমরা এটাকে লিখবো কি ঢিলের বিচরণ কাল, তাহলে লিখবো কি ঢিলের বিচরণ কাল, মানে তার মাটিতে আসতে কত সময় লাগছে সেটা, তাই না? তাহলে কি হচ্ছে 2t ড্যাশ
তাহলে এটার সাথে গুণ করতে হবে 2 ইন্টু 5.102, তো প্রায় 10 এর কাছাকাছি, তাই না? তাহলে মান আসছে 10.04 সেকেন্ড। তাহলে দেখো আম মাটিতে 4.95 সেকেন্ড পড়ছে। হ্যাঁ, ঢিল উপরে এই পর্যন্ত না যেতে যেতে দেখা যাচ্ছে আম মাটিতে পড়ে অবস্থান করছে। হ্যাঁ, তাহলে এখানে ঢিলের দেখলাম আমরা কতক্ষণ পর, তাহলে আমাদের পার্থক্যটা বের করে দিতে হবে। তাহলে এখন সময় ব্যবধানটা বের করে দিই। হ্যাঁ, সময়ের ব্যবধান যেহেতু কতক্ষণ পরে বলছে, তাহলে 10.204 থেকে 4.95 সেকেন্ড আমরা বাদ দিব। তাহলে বিয়োগ করলে হবে 5.254 সেকেন্ড। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি পাইলাম যে আমটি মাটিতে পড়ার 5.254 সেকেন্ড পর ঢিলটি মাটিতে পড়বে। থ্যাংক ইউ বন্ধুরা। আজকে আমরা এই যে তিনটি সৃজনশীল অঙ্ক, সৃজনশীল বলবো না, তিনটি ম্যাথ সমাধান দেখলাম। এটি হচ্ছে গতির অধ্যায় থেকে, পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় গতি, মোশন, ফিজিক্স ইন মোশন। তো দেখো এখান থেকে যে অঙ্কগুলো আমরা দেখলাম এগুলো বোর্ড পরীক্ষায় অলরেডি কোনো না কোনো সালে আসছে এবং কোনো না কোনো স্কুলের হয়তো দেখা যাচ্ছে পরীক্ষার প্রশ্ন। তো তোমরা এই প্রশ্নগুলো সমাধান যেভাবে আমি করালাম তোমরা বারবার বাসায় চেষ্টা করবে। এখন যেহেতু বাসায় থাকার সময় আর স্কুল কলেজ সবই বন্ধ, তো অনলাইন ভিত্তিক পড়াশোনাটাকে তোমাদের চালিয়ে নিতে হবে। এভাবে তোমাদের পড়াগুলোকে মেকআপ করতে হবে, কারণ স্কুল খুললে দেখা যাবে একটা বিশাল চাপ এসে যাবে। তো সেই চাপটাকে কমানোর জন্য তোমাদের অনলাইনে সহযোগিতা একটু নিতে হবে। তো সবাই বাসায় থাকবে, সুরক্ষিত থাকবে। আর এই যে সৃজনশীল, যে শুধু ক খ বাদে এই সৃজনশীলই বলা যাবে, কোনো সমস্যা নেই, যেটা ক খ এগুলো আমরা নিয়ে একসময় আলোচনা করব। যে তিনটি অঙ্কর সমাধান আমরা দেখলাম, এই তিনটি অঙ্কের সমাধান তোমরা বাসায় বারবার করবে। আর অনেক বেশি করে তোমরা এগুলো সম্পর্কে আরো ভালো ধারণা নেবে নিজেদের মধ্যে, কিভাবে ফিজিক্সের অঙ্কগুলো করতে হয়। তো সে পর্যন্ত ভালো থেকো, সুরক্ষিত থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।